তোমরা আমাকে গতকাল অনেকেই হ্যাপি ডক্টরস ডে পাঠিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যার জন্মদিবস 1 জুলাই, বিধান রায়, যার ওপরেই ডক্টরস ডে ভারতবর্ষে ন্যাশনাল ডে, তার সম্বন্ধে কয়েকটা শোনা গল্প কথা তোমাদের বলি। ভেরি ইন্টারেস্টিং, হয়তো অনেকে শুনে থেকেছো, অনেকে যারা শোনোনি তাদের ইন্টারেস্টিং লাগবে। প্রথম দুটো রবীন্দ্রনাথকে নিয়ে সম্পর্কিত। তো রবীন্দ্রনাথকে একবার ঠিক হলো সরকার থেকে সংবর্ধনা দেয়া হবে। তো রবীন্দ্রনাথ এইসব ব্যাপারে অত্যন্ত অ্যালার্জিক ছিলেন, উনি পছন্দ করতেন না। উনি সংবর্ধনাকে বলতেন সংবর্ধনা, মানে সং সাজিয়ে তাকে এক ধরনের পুজো করা, উনি সং সাজতে রাজি থাকতেন না। তো তখন বিধান রায়, তরুণ তুর্কি নেতা, সে সরকারকে বারবার রিকোয়েস্ট করলো, আমায় একটা চান্স দিন, আমি রবীন্দ্রনাথকে রাজি করাবো। তো তার জেদাজেদি দেখে শেষ পর্যন্ত তাকে রবীন্দ্রনাথের কাছে পাঠানো হয়। হ্যাঁ, তিনি অনেক অনুরোধ উপরোধ করে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে রাজি করান। ভাবছিলাম আজকের জগৎ হলে কি হতো, রবীন্দ্রনাথ যদি বলতেন না না ভাই আমি ওসবের মধ্যে নেই, তাহলে হয়তো পরের দিন ইনকাম ট্যাক্স থেকে একটা চিঠি আসতো যে আপনি নোবেল প্রাইজে যে 1 লাখ সামথিং পেয়েছেন তার পেনাল্টি শুদ্ধ ট্যাক্স এইটা হয়েছে, এক্ষুনি এটা ফেরত পাঠান। ওই টাকাটা রবীন্দ্রনাথ নিজের কাজে লাগাননি, উনি ওটা শান্তিনিকেতনের নালা সংস্কারের কাজে ব্যবহার করেছিলেন। যখন উনি টাকাটা পান তখন তিনি খুব খুশি মনে করেছেন, যাক একটা চিন্তা মিটল, আমি এই টাকাটা দিয়ে নালাগুলো যার খুব খারাপ অবস্থা সংস্কার করতে পারবো। অথবা এটা হতে পারতো রবীন্দ্রনাথের উদয়ন বলো, যে কোনো যেগুলো বাড়ি ছিল, বা জোড়াসাঁকো বলো, জোড়াসাঁকোর বারান্দার সামনে কিছু লোক উপস্থিত হতো, এই তারা চিৎকার করে নিচে থেকে বলতো, এই রবি বাইরে আয়, তুই কয়েকটা কবিতার গান লিখেছি, বিশাল ভাবছিস নিজেকে, এত পেঁয়াজি হয়েছে, তুই যদি না যাস এই সংবর্ধনায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে, তোকে দেখতে চাই সশরীরে ওখানে। জস্মিন দেশে যদাচার, হয়তো আজকের জগৎ হলে এত সম্মান দিয়ে তাকে এত রিকোয়েস্ট করা হতো না, হওয়া সম্ভব ছিল না। জগৎটা একটু আলাদা ছিল এবং জগতের সঙ্গে নিয়মের সঙ্গে সবাইকেই পাল্টাতে হয়তো, বলা যায় না, রবীন্দ্রনাথকেও পাল্টাতে হতো। এইবার দ্বিতীয় যেটা, রবীন্দ্রনাথের বয়সে যেটা পুরুষ মানুষের হয়, প্রস্টেট এনলার্জড হয়েছিল, খুবই কষ্ট পাচ্ছিলেন। এইবার বিধান রায় এবং নীলরতন সরকার, এদের দুজনের মধ্যে চরম বিবাদ শুরু হলো। নীলরতন সরকার বললেন যে অপারেশন করা হোক, নাহলে এর কোনো উপকার হবে না। বিধান রায় বললেন না, অপারেশন আমি করতে দেবো না, এই বয়সে খুব রিস্ক আছে। নীলরতন সরকার সার্জন, বিধান রায় জেনারেল মেডিসিনের লোক। তুমুল বিতর্ক হলো। শেষকালে নীলরতন সরকার খুব সম্ভবত সিনিয়রিটি এবং প্রভাব প্রতিপত্তিতে আরও বেশি বলে ওনার মতামতই মেনে নেওয়া হলো। যে অপারেশনটা হয়েছিল সেটাকে বলে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি। পেটের ওপর দিকে একটা ফুটো করে জাস্ট একটা ক্যাথেটার ঢুকানো হয়। এটা জাস্ট আজকের জগতে অত্যন্ত বেসিক অপারেশন, এবং এটা টাইম পাওয়ার জন্যে বা খুব অ্যাকিউট কন্ডিশন হলে দেওয়া হবে, কারণ মেইন অপারেশন হচ্ছে প্রস্টেটেক্টমি। সেটা আজকাল করা হচ্ছে টিউআরপি বলে একটা অপারেশন হচ্ছে, ট্রান্স ইউরেথ্রাল রিজেকশন অফ প্রস্টেট, সেগুলোই করা হয়, ইউরোলজিস্টরা খুব করছেন। তো এই সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করার জন্যে একদমই রাজি ছিলেন না রবীন্দ্রনাথ। যাই হোক, জোড়াসাঁকোর বারান্দাটাকে স্টেরিলাইজ করে ওখানেই করা হয়, এবং যা হয় ওইখানে সেপ্টিসিমিয়া হয় এবং তারপর তার প্রয়াণ ঘটে। এই বিধান রায় এবং নীলরতন সরকারের আরও ক্ল্যাশ হয়েছিল। খুব শুনেছি যে বিধান রায় নীলরতন সরকারের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু বিধান রায়, এই নীলরতন সরকার মোটেই রাজি হননি। তিনি বিধান রায়কে বললেন, ওহে ছোকরা, তুমি কত টাকা রোজগার করো যে আমার মেয়েকে তুমি প্রতিপালন করতে পারবে, তার শখ মেটাতে পারবে? একজন সার্জন, একজন জেনারেল মেডিসিনের লোক। সার্জনরা চিরকালই রোজগারটা খুব সম্ভবত বেশি করে, ফাট নিয়ে ঘুরে বেড়ায়। এবং আমরাও যখন মেডিকেল কলেজে ছাত্র ছিলাম, খুব সুন্দর মেডিসিনের লোকরা ক্ষোভ নিয়ে বলতেন,
বুঝেছো তো? ওরা সার্জেন, ওরা কেটে খায় আর আমরা খেটে খাই। সুতরাং তফাৎটা হচ্ছে, কেটে যারা খাচ্ছে তারা খাচ্ছে বেশি, যারা খেটে খাচ্ছে তারা সেই তুলনায় নগণ্য পারিশ্রমিক পাচ্ছে। তো তার আর এই বিয়েটা হলো না, নিয়ে অকৃতদার হয়ে থেকেই গেলেন বিধান রায়। শেষ গল্পটা রাজনৈতিক। আমি রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না, আমি বুঝি না, আমি একজন অজ্ঞ, সবসময় ইন্টারেস্টও নিই না। তো এখানে সেদিন অপোজিশন, যার মধ্যে জ্যোতি বসুর নেতা, তিনি বিধান রায়দের বিপক্ষে বিরাট জোরালো একটা বিক্ষোভ সভার আয়োজন করেছেন। তো বিধান রায়ের গাড়িটা, অ্যাম্বাসেডারটা একপাশে রাস্তায় দাঁড়িয়েছিল। হঠাৎ উনি লক্ষ্য করলেন যে পাশ দিয়ে জ্যোতি বসু হন হন করে হেঁটে চলে যাচ্ছেন। তো বিধান রায় মুখ বাড়ি বলে, এই জ্যোতি, জ্যোতি এদিকে এসো তো, শোনো। হ্যাঁ, তো এসছেন, দেখছেন বিধান রায়। জ্যোতি, খেয়েছো সকাল থেকে কিছু? তখন একটু অধমুখে বললো, না খাওয়া হয়নি, এই তো আজকে এই সমাবেশটা আছে, এটা নিয়ে আয়োজন করতে হচ্ছে। ওটা তো আমার গাড়িতে উঠে পড়ো। তো গাড়ি দরজা খুলে অনেকে বসালেন, একটা টিফিন ক্যারিয়ারে লুচি আলুর দম ছিল, বলে এটা ভালো করে খাও, খালি পেটে তা আমাকে গালাগালি দিও না, যাও ভালো করে ভর পেট খেয়ে গিয়ে যত পারো আমার এগেনস্টে গালাগালি দাও, খালি পেটে যাবে না। দিনগুলো সে সময় ছিল একটু অন্যরকম। আজকে, কালকে, গতকাল যেটা গেছে ডক্টরস ডেতে, ডাক্তারদের দিবসে, এনার কথা মনে না করলেই নয়।